প্রথমে আমরা এখন নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম সূত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথম সূত্র হলো ক্রিপলিং বা বাকলিং লোড। পি ইজিক্যাল টু পাই স্কয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কয়ার। এখানে ই হলো ইলাস্টিক মডুলাস, আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এল হলো কার্যকরী দৈর্ঘ্য, আর ছোট হাতের এল হলো প্রকৃত দৈর্ঘ্য। এখন প্রশ্নে দেওয়া থাকবে প্রকৃত দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য থাকতে পারে। আমাদের অঙ্ক করতে হবে কার্যকরী দৈর্ঘ্য দিয়ে। এখন প্রকৃত দৈর্ঘ্য থেকে কার্যকরী দৈর্ঘ্য কীভাবে বের করব, এটা বের করার জন্য কিছু ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো আমাদের মাথায় রাখতে হবে। কলামের প্রান্তের অবস্থা অনুসারে কলামকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো উভয় প্রান্ত হিনযুক্ত বা পিনযুক্ত বা হিনযুক্ত, একই কথা। আরেকটা হলো উভয় প্রান্ত আবদ্ধ, আরেকটা হলো এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত, আরেকটি হলো এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত। মানে প্রশ্নে এই কন্ডিশনগুলো বলে দিবে, ঠিক আছে। এখন যদি উভয় প্রান্ত পিনযুক্ত হয় তাহলে প্রকৃত দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্যের কি সমান, বা কার্যকরী দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের সমান। যদি উভয় প্রান্ত আবদ্ধ হয় তাহলে কার্যকরী দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের কি অর্ধেক। এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত যদি পিনযুক্ত হয় তাহলে কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল টু প্রকৃত দৈর্ঘ্য বাই √2। আর যদি এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত হয়, অন্য প্রান্ত মুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের কি দ্বিগুণ হবে। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কি না। আরেকটা বিষয় হলো ক্রিপলিং বা বাকলিং লোড কি। ক্রিপলিং লোড বা বাকলিং লোড হলো, দেখো একটা কলামে যদি আমরা লোড প্রয়োগ করি তাহলে কলামটা বেঁকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। যে পরিমাণ লোডে কলামটি বেঁকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হবে বা বেঁকে যাবে, এটাকেই আমরা ক্রিপলিং লোড বা বাকলিং লোড বলবো, ঠিক আছে। তাহলে এই হলো বিষয়। আর এই চিত্রগুলো পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা। এখন তাহলে দেখো, গোলাকার ফাঁপা কলামের ক্ষেত্রফল। গোলাকার ফাঁপা কলামের ক্ষেত্রফল হলো π/4 d² - d², যেখানে বড় হাতের ডি হলো বাইরের ব্যাস আর ছোট হাতের ডি কি ভেতরের ব্যাস। আর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো I = π/64 d⁴ - d⁴। আর নিরেট কলাম মানে পুরোটাই মেটাল দিয়ে তৈরি, কোনো ফাঁপা থাকবে না। এই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হলো π/4 d², আর মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো π/64 d⁴। তারপরে রেডিয়াস অফ জাইরেশন R = √I min/A। এক কথায় কোনো কলামের সর্বনিম্ন মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাতের বর্গমূলকে তার রেডিয়াস অফ জাইরেশন বলা হয়। তারপরে স্লেন্ডারনেস রেশিও L/R। স্লেন্ডারনেস রেশিও কেন নির্ণয় করা হয়? কলামের আকার নির্ণয় করার জন্য। এক কথা, এটা কি শর্ট কলাম না লং কলাম, এটা নির্ণয় করার জন্য। স্লেন্ডারনেস রেশিও L/R, এটার মান যদি 80 বা 80 থেকে কম হয় তাহলে সেটা শর্ট কলাম, আর যদি 80 থেকে বেশি হয় তাহলে সেটা কি লং কলাম। পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে একটা ডাটা দিয়ে দিল, বললো যে এটা শর্ট কলাম না লং কলাম, তাইলে আমরা স্লেন্ডারনেস রেশিও দিয়ে বের করতে পারবো। তারপরে নিরাপদ লোড ইকুয়াল টু ডিজাইন লোড বাই সেফটি অফ ফ্যাক্টর, বা আমরা এই দুইটা যদি আর গুণ করে দেই তাহলে কি হবে? ডিজাইন লোড ইকুয়াল টু নিরাপদ লোড ইন্টু কি সেফটি অফ ফ্যাক্টর। তাহলে এটা গেল। এখানে যে প্রথম দুইটা সূত্র দিছি এটা হলো বৃত্তাকার কলামের ক্ষেত্রে, কিন্তু কলাম যদি বর্গাকার হয় তাহলে এই ক্ষেত্রে সূত্র কি হবে? বা আয়তাকার যদি হয় তাহলে আয়তাকার কলামের জন্য আয়তাকার কলামের ক্ষেত্রফল, এটা সূত্র কি? বিডি। এই ক্ষেত্রে মনে রাখবা যে বি এর মানটা অবশ্যই ডি এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে। মানে পরীক্ষায় অনেক সময় অনুপাত দেওয়া থাকতে পারে, তো অনুপাত যাই থাকুক না কেন, যে অনুপাতটা বড় সেটা হলো ডি এর মান, আর যেটা ছোট সেটা কি বি এর মান। আর মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র হলো, এখানে যে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নিব এটা ন্যূনতম মোমেন্ট অফ ইনার্শিয়া নিব, তাইলে এটার জন্য সূত্র হবে dv³/12, ঠিক আছে। এখন এটা যদি আয়ত না হয়ে বর্গ হয় তাহলে বর্গের ক্ষেত্রে কি b = g হবে, মানে প্রস্থ এবং গভীরতা দুইটা কি সমান হয়ে যাবে। এই ক্ষেত্রে প্রশ্নে আমরা এখানে যদি ডি এর পরিবর্তে বি নাও বা ডি এর পরিবর্তে বি নাও তাহলে কি গুণ করলে b² হবে বা d²। আর এখানে যদি ডি এর পরিবর্তে বি বা বি এর পরিবর্তে ডি নাও তাহলে কি হবে? d⁴ বা b⁴।
এই হলো বিষয়। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এই সূত্রগুলোয় কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করি। যদি এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এই অঙ্কটা আসার সম্ভাবনা প্রায় 99%। এখানে বলছে একই প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটি নিরেট গোলাকার ও অপরটি ফাঁপা গোলাকার কলামের সামর্থ্য বা ক্রিপলিং লোডের অনুপাত নির্ণয় করো। মানে এখানে দুইটা কলাম বলছে, একটা হলো নিরেট কলাম, দুইটাই গোলাকার মানে বৃত্তাকার আর কি। একটা নিরেট কলাম আর একটা কি ফাঁপা কলাম। এরপরে বলছে যে ফাঁপা কলামের ভিতরের ব্যাস বাইরের ব্যাসের 3/4 অংশ, উভয় কলাম একই দৈর্ঘ্য এবং উভয় প্রান্ত কি পিনযুক্ত। ওই যে বলছি লাস্টে একটা কন্ডিশন দিয়ে দেবে যে এটা কি পিনযুক্ত না আবদ্ধ, না এক প্রান্ত পিনযুক্ত এক প্রান্ত মুক্ত, না এক প্রান্ত পিনযুক্ত এক প্রান্ত আবদ্ধ, এটা বলে দিবে। তাহলে দেখো এটা সমাধানের জন্য আমরা প্রথমে লিখব যে মনে করি ফাঁপা কলামের বাইরের ব্যাস d = 4x। এটা কেন ধরলাম? এটা ধরার কারণ হলো দেখো এখানে ভিতরের ব্যাসকে বাইরের ব্যাসের সাথে তুলনা করছে, যেটাকে তুলনা করবে সেটাকে আমরা ধরে নিব। আর এখানে বেসিক্যালি বোঝা যায় যে ফাঁপা কলামের জন্য অনুপাত হলো 3, ভিতরে ব্যাসের জন্য অনুপাত হলো 3 আর বাইরের ব্যাসের জন্য কি অনুপাত হলো 4। যেহেতু প্রথমে আছে এই ভিতরের ব্যাস, তারপরে আছে বাইরের ব্যাস, তার মানে ভিতরের জন্য 3 আর বাইরের জন্য কত 4। তো এই জন্য এই বাইরে যে ব্যাস আছে বাইরের ব্যাসটাকে আমরা 4x ধরে নিলাম, আর বাইরের ব্যাসটা কি বড় হাতের d। তাহলে ভিতরের ব্যাস ছোট হাতের d = কি হবে বাইরের ব্যাসের 3/4 অংশ। তাহলে বাইরের ব্যাস কি 4x এর কত 3/4 অংশ। তো এর পরিবর্তে কি গুণ হয়, আর এখানে 3/4 দিলাম, তাহলে এখানে 4 4 কাটা দিব, তাহলে 3 সাথে x গুণ করলে কি 3x হবে। তাহলে এই বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, যদি বুঝে থাকো এখন আমাদের টার্গেট হলো দুইটা কলামের ক্রিপলিং লোড বের করব। তাহলে ক্রিপলিং লোড বা বাকলিং লোড বের করার সূত্র কি π² EI ডিভাইডেড বাই L²। তাহলে এখানে মূলত সূত্রানুসারে আমাদের কি লাগতেছে, I এর মান লাগবে এবং L এর মান লাগবে। ঠিক আছে, I এর মান লাগবে এবং কি L এর মান লাগবে। আর যে এটা আছে এখানে ফাঁপা কলাম বা নিরেট কলাম এই দুইটা কিন্তু একই উপাদানের তৈরি, একই পদার্থের তৈরি। তো যেহেতু একই পদার্থের তৈরি দুইটার ক্ষেত্রে এর মান সমান হবে। তাহলে আমাদের এখন কাজ হলো মোমেন্ট অফ ইনার্শিয়া এবং কি কার্যকরী দৈর্ঘ্য বের করব। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা লিখব যে এখন ফাঁপা কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া। তো ফাঁপা কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া I আর ফাঁপার জন্য F ধরছি। তো এইটা সূত্র আমি আগে দিয়ে দিছি, π/64 d⁴ - d⁴। এখন π/64 নিলাম বড় হাতের d, এটার মান হলো 4x। ঠিক আছে, তাহলে এটার মান আমরা 4x দিলাম, পাওয়ার 4 দিলাম, মাইনাস মাইনাস দিলাম, ছোট হাতের d, ছোট হাতের d এর মান হলো 3x, তাহলে 3x নিলাম, পাওয়ার 4 নিলাম। এখন এটা ক্যালকুলেটরে শর্টকাট হিসাব করার একটা টেকনিক আছে। টেকনিকটা কি, প্রথমে ডিভাইডার নিব, তারপরে পাই, নিচে নিব 64। এখানে মনে রাখবো যে আমরা শুধু সংখ্যার হিসাব করব, মনে করব যে সংখ্যা বাদে আর কিছুই নেই। তাহলে এক্সটাকে বাদ দিয়ে চিন্তা করব। তো এক্সকে যদি বাদ দেই এখানে কি আছে 4 পাওয়ার 4 মাইনাস এখানে কি আছে 3 পাওয়ার 4 ইকুয়াল দিলাম, এসডি মোডে গেলাম। তাহলে হিসাব করলে 8.59, এই জন্য আমরা 8.59 নিছি। আর এখানে এক্সের উপর 4 করলে x পাওয়ার 4, এখানে এক্সের উপর 4 করলে x পাওয়ার 4। তাহলে দুইটা x পাওয়ার 4 যদি কমন নেই তাহলে কি একটা x পাওয়ার 4 হয়ে যাবে, বা এই দুইটা থেকে আমরা কমন নিব, কমন নিলে একটা x পাওয়ার 4 হয়ে যাবে, এই জন্য এখানে x পাওয়ার 4 নিছি। তারপরে আবার এর ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফল F = সূত্র কি π/4 d² - d², ফাঁপা কলামের ক্ষেত্রে। এখানে কথা হলো আমরা ক্ষেত্রফলটা কেন বের করলাম। ক্ষেত্রফল বের করার কারণ কি, কারণ আমরা দুইটা কলামেরই ক্রিপলিং বা বাকলিং লোড বের করব। এই জন্য আমাদের দুইটা কলামেরই মোমেন্ট অফ ইনার্শিয়া লাগবে। ঠিক আছে, আমরা ফাঁপা কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি, তাইলে এখন কি নিরেট কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। বাট নিরেট কলামের ব্যাস বা ব্যাসের কোনো সম্পর্ক দেওয়া আছে এখানে? দেওয়া নাই, কিন্তু একটা সম্পর্ক দেওয়া আছে। সম্পর্কটা কি, যে একই প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট। তার মানে নিরেট কলামের যে ক্ষেত্রফল আর ফাঁপা কলামের যে ক্ষেত্রফল এই দুইটা এক হবে। এই দুইটা ক্ষেত্রফলকে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে একটা ইকুয়েশন তৈরি করব বা সমীকরণ তৈরি করব। তৈরি করে ওই দেন সমীকরণ থেকে আমরা কি নিরেট কলামের ব্যাসার্ধ বা ব্যাস বের করব। বুঝছো কিনা বিষয়টা? এই জন্য আমরা ফাঁপা কলাম এবং নিরেট কলামের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা লিখব যে এর ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল F = সূত্র হলো এটা। তাহলে π/4 নিলাম d,
বড় হাতের ডির মান কত? বড় হাতের ডির মান হলো এখানে 4x, তাহলে আমরা এখানে 4x নিব। নেওয়ার পর স্কোয়ার আছে স্কোয়ার দিব, মাইনাস নিলাম ছোট হাতের ডি। ছোট হাতের ডির মান কি? 3x। ঠিক আছে, তাহলে আমরা ছোট হাতের ডির মান 3x নিব, এখানে স্কোয়ার স্কোয়ার দিলাম। দেওয়ার পরে এটা ওই যে আগের মতোই সিস্টেমে হিসাব করব, ক্যালকুলেটারে হিসাব করলে 5.50 এস স্কোয়ার আসবে। হিসাবটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে এখানে π/4 আছে, তাহলে আমরা ক্যালকুলেটারে π/4 নিব, তারপরে ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানে মনে করব যে এক্স নাই, এক্স না থাকলে এখানে 4 স্কোয়ার, এখানে কি -3 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মাইনাস হলো 3 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে 5.49 মানে 50 করা যায়, এই জন্য 5.50 নিলাম। আর এখানে এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার কমন নিয়ে এস স্কোয়ার লিখলাম। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তারপরে এই কাজটা পরে করলেও চলতো, এটা পরেই দেখাচ্ছি। এখন দেখো, ধরি নিরেট কলামের ব্যাস d1, এটা আমরা ধরে নিলাম। তাহলে নিরেট কলামের ক্ষেত্রফল কী হবে? an = a মানে ক্ষেত্রফল আর n মানে নিরেট, মানে নিরেট কলামের ক্ষেত্রফল। এটা সূত্র হলো π/4 d স্কোয়ার। যেহেতু এখানে d1 ধরছে, এই জন্য d1 নিলাম। তাহলে শর্ত মতে প্রশ্নে বলছে একই প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে ফাঁপা কলামের ক্ষেত্রফল এবং নিরেট কলামের ক্ষেত্রফল এই দুইটা কি পরস্পরের সমান হবে। এখন নিরেট কলামের ক্ষেত্রফল কি? এই যে এটা নিলাম, মানে an এর মান এই যে এটা নিলাম। আর af এর মান আমরা কি পাইছি? 5.50 এস স্কোয়ার। তাহলে এটা নিলাম। নেওয়ার পরে আমাদের টার্গেট হলো নিরেট কলামের ব্যাস বের করা, এই জন্য d1 রাখলাম। তাহলে রাখলে এখানে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এই স্কোয়ারটা পাস করে রুট হয়ে যাবে, আর 4 আছে নিচে, এটা উপরে চলে যাবে, পাই আছে উপরে, এটা কি নিচে চলে যাবে। এখন ক্যালকুলেটরে আমরা সংখ্যাগুলো হিসাব করব। তাহলে সংখ্যাগুলো কিভাবে হিসাব করব? প্রথমে রুট নিব, তারপরে ডিভাইডার নিব। নেওয়ার পরে 5.50 নিলাম, তারপরে এখানে ইন্টু 4 আছে 4 নিলাম, নিচে নামলাম, পাই আছে শিপ দিয়ে পাই নিলাম। তাহলে নিয়ে ক্যালকুলেটর হিসাব করলে 2.64 বা 65 করা যায়। আর এখানে আছে এস স্কোয়ার, এস স্কোয়ারের সাথে যদি রুট করে স্কোয়ার রুট কাটা, তার মানে শুধু কি এক্স থাকতেছে, হ্যাঁ, এই জন্য এক্স নিলাম। তাহলে নিরেট কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে নিরেট কলামের মোমেন্ট অফ ইনার্শিয়া in = π/64 d⁴। তাহলে π/64 নিলাম d1 এর মান কত? 2.65x, এটা নিলাম 4 নিলাম। তাইলে এখন ওই আগের মতোই ক্যালকুলেটারে π/4 × 2.65 পাওয়ার 4 দিব, মানে এক্সট্রা বাদে হিসাব করব। তাহলে এটা হিসাব করলে 2.42 আসবে, আর এক্সের উপর পাওয়ার 4 করলে কি x পাওয়ার 4। তাহলে আমাদের প্রথম কাজ ছিল যে দুইটা কলামের যেহেতু ক্রিপলিং লোড বের করব, দুইটা কলামের মোমেন্ট অফ ইনার্শিয়ার মান বের করা। তা আমরা অলরেডি বের করে ফেলছি। এরপরে কাজ কি? কার্যকরী দৈর্ঘ্য বের করব। প্রশ্নে দেখো এখানে বলেই দিছে যে উভয় কলাম একই দৈর্ঘ্য, মানে উভয় কলামের প্রকৃত দৈর্ঘ্য কি? 1, এবং উভয় প্রান্ত পিনযুক্ত। তাইলে উভয় প্রান্ত যদি পিনযুক্ত হয়, আমরা জানি উভয় প্রান্ত পিনযুক্ত হলে কার্যকরী দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্যের সমান হবে। তাহলে এই জন্য আমরা লিখলাম যে নিরেট কলাম অথবা ফাঁপা কলামের কার্যকরী দৈর্ঘ্য L = কি? প্রকৃত দৈর্ঘ্যের সমান। কি বোঝা গেছে? এটাই। তবে এখানে বলছে উভয় প্রান্ত পিনযুক্ত, এই জন্য L = L হয়েছে। যদি বলতো উভয় প্রান্ত আবদ্ধ, তাহলে ওই ক্ষেত্রে কি L = L/2 হইতো। মানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে ওই অনুসারে অঙ্ক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এখন তাইলে ফাঁপা কলামের ক্রিপলিং লোডের পরিমাণ, তাইলে এটা হলো ক্রিপলিং লোডকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর ফাঁপার জন্য এফ নিছি। তাহলে সূত্রটা কি? π² EI / L²। আই না নিয়ে আমরা IF নিছি, যেহেতু এটা ফাঁপা কলাম। তাহলে এখন π² নিলাম, IF এর মান এর আগে আমরা পাইছিলাম 8.59 x⁴, এটা নিলাম L²। এখানে L, এই যে Lটা আছে, এটার L কি? এটার L = L, মানে কার্যকরী দৈর্ঘ্যটা কি? প্রকৃত দৈর্ঘ্যের সমান। তাহলে এই L এর মানটা আমরা L বসাইলাম, আর স্কোয়ার দিলাম। দেওয়ার পরে দেখো এখানে π² × 8.59, এটা ক্যালকুলেটর হিসাব করলে 84.78 আসবে। আর এখানে x⁴ নিলাম, আর L² নিলাম। নেওয়ার পরে দেখো আবার নিরেট কলামের ক্রিপলিং লোডের পরিমাণ, তাহলে এটা সূত্র আগের মতোই, in = π² EI / L²। তাহলে π² রাখলাম, in এর মান আগে আমরা পাইছি 2.42 x⁴, এটা নিলাম, আর এই L এর মান হলো ছোটো হাতের L, স্কোয়ার দিলাম। তাহলে π² × 2.42, এটা ক্যালকুলেটর হিসাব করলে 23.88, আর x⁴ নিলাম, এখানে L² নিলাম। এখন প্রশ্ন বলছে যে নিরেট কলাম এবং ফাঁপা কলামের অনুপাত কত। তাহলে আমরা এই জন্যই লিখলাম যে নিরেট কলাম বাই ফাঁপা কলাম, যেহেতু অনুপাত বের করতে বলছে এই জন্য ভাগ হিসাবে লিখবো। তাহলে in এর মান আমরা কত পাইছি? এই যে এটা
তো এটা আমরা এইভাবে লিখলাম, ভাগ চিহ্ন এইভাবে না দিয়ে এইভাবে দেওয়া যায়। তারপরে আইএফ এর মান পাইছি আমরা এটা, ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এখানে নিব, আর ভাগ চিহ্ন এইভাবে না দিয়ে এইভাবেও দেওয়া যায়। তাহলে আশা করি বুঝতে পারছো। এরপরে এখানে যা আছে রাখলাম, তারপরে এখানে 84 এখানে ই কাটা x⁴ কাটা L² কাটা দিলাম। তো কাটা দিলে উপরে মনে করবো যে কিছু নাই, 1 আছে, আর এখানে যা আছে তাই নিলাম, আর এটা আছে কি উপরে, এটাকে আমরা নিচে নিলাম। কি নিতে পারি? পারি। তো যদি পারি এখানে IN/IF রাখলাম, তো 1 1 রাখলাম, আর এটাকে এটা দ্বারা ভাগ করলে 3.55 হবে। তাহলে ভাগের পরিবর্তে কি অনুপাত লেখা যায়? এই ভাগের পরিবর্তে কি অনুপাত লেখা যায়। তাহলে দেখো নিরেট কলাম যেখানে 1, ফাঁপা কলাম সেখানে কি 3.55। তার মানে কি, সুতরাং ফাঁপা কলামের ভার বহন ক্ষমতা নিরেট কলামের চেয়ে কি 3.55 গুণ বেশি। কি বুঝতে পারছো? এখন পরীক্ষায় প্রশ্ন এভাবে না থেকে বলতে পারে স্লেন্ডারনেস রেশিও বের করো, বা কলামটি শর্ট না লং এটা বের করো, বা রেডিয়াস অফ জাইরেশন বের করো। তো এই ক্ষেত্রে আমরা কি করব এটাও দেখাই দিই। প্রথমে দেখো ফাঁপা কলামের রেডিয়াস অফ জাইরেশন, তাহলে এটা সূত্র হলো R = √I/A। যেহেতু ফাঁপা কলাম এই জন্য FF নিছি। তাহলে IF এর মান এর আগে আমরা বের করছি 8.59 x⁴, আর AF এর মান বের করছি 5.50 s²। তাইলে এখন ক্যালকুলেটর হাতে নিব, নেওয়ার পরে রুট দিব, রুট দেওয়ার পরে এই সংখ্যা বা এই সংখ্যা দিব, মানে সংখ্যার হিসাবটা ক্যালকুলেটরে করলে 1.25 আসবে। আর x²কে s² দ্বারা ভাগ করলে কি s² হবে, আর s² আর এখানে x এর সাথে স্কোয়ার, আর এখানে রুট, তাহলে স্কোয়ার রুট কাটা দিলে x থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো। এখন তাহলে স্লেন্ডারনেস রেশিও, এটা সূত্র হলো L/R। তাহলে এল এর মানটা কি ছোট হাতের L, আর আর এর মান আমরা কি পাইছি 1.25x নিলাম। ঠিক আছে, তারপরে আবার নিরেট কলামের রেডিয়াস অফ জাইরেশন। নিরেট কলামের রেডিয়াস অফ জাইরেশন সূত্র কি I/A, যেহেতু নিরেট কলামে NN দিলাম। তাহলে আইএন এর মান কত? আইএন এর মান আমরা পাইছি 2.42 x⁴, আর AN এখানে প্রশ্নে দেওয়া আছে যে নিরেট কলামের ক্ষেত্রফল আর ফাঁপা কলামের ক্ষেত্রফল দুইটা কি সমান। তাহলে নিরেট কলামের যে ক্ষেত্রফল পাইছি AN, এটা মূলত কি ফাঁপা কলামের ক্ষেত্রফলের সমান হবে। এটাও আমরা কিন্তু আগে লিখছি এই যে এখানে, ঠিক আছে, এই যে। তাইলে ফাঁপা কলামের ক্ষেত্রফল কত? 5.50 s²। এটাই নিরেট কলামের ক্ষেত্রফল হবে, তাইলে 5.50 s²। তাইলে এখন দেখো √2.42/5.50, এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.66, আর আগের মতো হিসাব করলে x হবে। তাহলে স্লেন্ডারনেস রেশিও L/R, তাহলে L এর মান ছোট হাতের L, আর R এর মান কত পাইলাম 0.66x। তাহলে বিষয়টা বুঝছো কি না? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, না প্রশ্ন থাকলে বলতে পারো। নাই? আচ্ছা, যদি না থাকে এরপরে আমরা আরেকটা অঙ্ক করি।